নমস্কার। আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। মাতৃভাষায় প্রথম পাঠের সুযোগ থেকে নতুন শতাব্দীর উপযুক্ত হতে আধুনিক প্রযুক্তির হাত ধরা, নিজের পছন্দের পড়ার বিষয় বাছাইয়ের সুবিধা থেকে কলেজের চৌহদ্দি পর্যন্ত অনেক বেশি পড়ুয়াদের টেনে আনা। আগে হ্যাঁ, আমি নতুন শিক্ষানীতির কথা বলছি, যা গত 27শে জুলাই ইউনিয়ন ক্যাবিনেট দ্বারা অনুমোদিত হয়। কিন্তু এই নতুন শিক্ষানীতি সংক্রান্ত অনেক প্রশ্ন রয়ে গেছে পড়ুয়া এবং তাদের মা বাবাদের মনে। আর আজ আমরা চেষ্টা করব সেই সব প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। আর সেজন্যই আজ আমাদের সাথে রয়েছেন নবোদয় বিদ্যালয়ের প্রধানাচার্য গিরিরাজ রেওয়ার এবং স্নাতকোত্তর শিক্ষক রূপম भट्टाचार्य। नमस्कार। नमस्कार सर। नमस्कार सर, पहले आपसे जानना चाहेंगे कि ये नई राष्ट्रीय शिक्षा नीति के आने से स्कूल करिकुलम में क्या बदलाव आएंगे? भारत सरकार ने एक शिक्षा नीति का उद्देश्य 1986 की जो शिक्षा नीति थी हमारी, उस शिक्षा नीति के फलस्वरूप जो चिंताएं सामने आई हैं, विशेषकर बेरोजगारी और बेरोजगारी के साथ साथ उस शिक्षा के अंदर विद्यार्थी ने यदि प्रथम वर्ष और द्वितीय वर्ष की पढ़ाई कर ली, उसके बाद में यदि वो शिक्षा छोड़ देता है तो उसे डिग्री न मिलना, मातृभाषा शिक्षा और इसके साथ साथ सोचकर किसी कार्य को करना, ऐसी बहुत सारी चिंताएं 1986 की शिक्षा नीति के कारण हमारे सामने आई। सरकार ने प्रयास किया है, जैसा कि इसके प्रारूप को मैंने पढ़ा है, कि इन चिंताओं को दूर करने की कोशिश की गई है। इस शिक्षा नीति में मातृभाषा में शिक्षा, 6वीं से आप व्यावसायिक शिक्षा, व्यावसायिक पाठ्यक्रम में जो भी विषय है वो आप ले सकते हो। प्रायोगिक कार्यों को विशेष महत्व दिया गया है और पाठ्यक्रम का जो बोझ है उस बोझ को कम करने की कोशिश की गई, यानी लर्निंग बाय डूइंग, करके सीखना मेरे हिसाब से इस शिक्षा नीति और इसका पाठ्यक्रम का प्रमुख विषय रहा है। साथ ही जो परीक्षा का बोझ है उस बोझ को भी कम करने की कोशिश किया गया है, जिससे विद्यार्थी की सोचने, समझने और उसके अनुरूप कार्य करने की जो क्षमता है उसका विकास हो। साथ ही सभी को समान अवसर, किसी भी तबके से हो, किसी भी क्षेत्र से हो, सबके पास शिक्षा की पहुंच बनाने का यह प्रयास है। इसके अलावा 2 करोड़ विद्यार्थी जो अभी शिक्षा से वंचित है, क्योंकि भारत की जो लिटरेसी रेट है, हमारी जो साक्षरता दर है, वो लगभग 74.04% है। उसे किस प्रकार 2030 तक 100% तक लाया जाए। उस शिक्षा के अंदर हमारा जो रेशियो है वो केवल अभी 26% है। उसे 2035 तक 50% तक लाने का इसमें एक लक्ष्य रखा गया है। साथ ही शिक्षक प्रशिक्षण, उस पर विशेष जोर दिया गया है, क्योंकि प्रशिक्षित शिक्षक ही एक अच्छा विद्यार्थी तैयार कर सकता है। ऐसे बहुत सारे इस नई शिक्षा नीति की विशेषताएं हैं और उन विशेषताओं को जो हमारा जो पाठ्यक्रम बनेगा उसमें समावेश किया जाएगा। আচ্ছা স্যার, এবার আপনার থেকে জানতে চাইবো যে আগেও আমাদের শিক্ষানীতি ছিল, তাহলে এবার নতুন শিক্ষানীতির প্রয়োজন কেন পড়লো? তাহলে প্রথমেই আমি দূরদর্শন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো আমাদেরকে ভারতের নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। খুবই সুন্দর প্রশ্নটা, যে আমাদের ভারতে তো এর আগেও শিক্ষানীতি হয়েছে, তাহলে আমাদের কেন নতুন করে শিক্ষানীতির প্রয়োজন হলো?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা দেখি যে ব্রিটিশ ভারতে সেই উড সাহেবের ডেসপাচ থেকে শুরু করে ম্যাকলে সাহেবের মিনিটস হয়ে হান্টার কমিশন হয়ে স্বাধীনোত্তর ভারতের বিশ্ববিদ্যালয় কমিশন, ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, রাধাকৃষ্ণন কমিশন যেটাকে বলা হয়, তারপরে মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, ন্যাশনাল এডুকেশন পলিসি 1968, তারপর ন্যাশনাল এডুকেশন পলিসি 1986, তারপরে তা রিভিউ হয়েছে 92-তে, তারপরে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005-এ। এত কিছু আমাদের এর আগে হয়ে গেছে। এত কিছুর পর তাহলে আমাদের কেন নতুন শিক্ষানীতির প্রয়োজনটা হলো? একটু পেছনে যদি যাই, যে উড সাহেবের ডেসপাচের পরে ম্যাকলে সাহেবের মিনিটস, যেটা ব্রিটিশ ভারতে শিক্ষার পত্তন করেছিল, ভারতবর্ষে ইংরেজি শিক্ষার পত্তন হয়েছিল, তখন আমরা দেখব যে ম্যাকলে সাহেব একদম স্পষ্ট ঘোষণা করেছিলেন যে আমি চাই কালো ইংরেজ তৈরি করতে। আমার এই শিক্ষা পলিসির মূল উদ্দেশ্য হবে ওদের গায়ের রঙটাই শুধু ভারতীয় হবে, ওরা চিন্তা চেতনায় শিক্ষায় সব ইংরেজ তৈরি হবে, যারা হবে ব্রিটিশ এম্পায়ারের ফুট সোলজার। তো শিক্ষানীতি, ব্রিটিশ ভারতে যে শিক্ষানীতি তৈরি হয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ ভারতের এবং ব্রিটিশ সাম্রাজ্যের জন্য কেরানি তৈরি করা এবং ফুট সোলজার তৈরি করা, যারা ব্রিটিশ সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে। তো স্বাধীনোত্তর ভারতে অনেকগুলো কমিশন হয়েছে। তো এই যে কলোনিয়াল এডুকেশনের যে একটা এডিফিস, একটা ভিত্তি তৈরি করে গেছেন ম্যাকলে সাহেব, তা কিন্তু সমূলে উৎপাটন করার প্রচেষ্টা যদি বলতে হয়, তো এত বড় প্রচেষ্টা প্রথমবার হলো বলতে হবে। যে উপনিবেশী শিক্ষাকে ডিকলোনাইজ করা, উপনিবেশবাদহীন করার যে দরকারটা অনুভূত হয়েছিল, যেটা হয়তো বিভিন্ন কারণে, বিভিন্ন হয়তো সামাজিক রাজনৈতিক কারণে হয়তো হয়ে উঠতে পারেনি, সেই কারণে দরকার হয়ে পড়েছিল এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। তো আমরা দেখি যে প্রথমবার শিক্ষা ব্যবস্থাকে ভারতীয়করণ লেখা আছে, স্টেটেড এইমের মধ্যে লেখা আছে, one of the stated aim of this education system will be to instill spirit of pride in being Indian. तो हम इसे मान सकते हैं हाँ, कि हमारी एजुकेशन पॉलिसी जो नई इंट्रोड्यूस हुई है उसका मुख्य भाव यही है कि हम सब भारत पर गर्व करें। हाँ, তো এই যে বিষয়টা স্যার বললেন যে ভারতীয় হিসাবে গর্ব করার বিষয়টা আমাদের মধ্যে শিক্ষা ব্যবস্থা, এতদিনের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা যেটা চলে এসেছিল তার মধ্যে কিন্তু কোথাও না কোথাও ঘাটতি রয়ে গিয়েছিল। হ্যাঁ, সেই কারণে আমাদের এই নতুন শিক্ষা ব্যবস্থার প্রণয়ন করা হয়েছে, এবং যা আমি মনে করি যে সুদূর প্রসারী তার প্রভাব পড়বে, এবং এর ফলে ভারতের যে নতুন প্রজন্ম আসছে তা ভবিষ্যতে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। এবং যদিও তারা বলা হয়েছে যে আমরা ওয়ার্ল্ড সিটিজেন তৈরি করব, বিশ্ব মানব তৈরি করব, কিন্তু তার জড়টা ভারতের সেই সংস্কৃতিতে, সভ্যতায় প্রথিত থাকবে, এরকম মানুষ তৈরি করব। এই শিক্ষা ব্যবস্থা সেটাই বলছে। আমি আশা করি যে শিক্ষায় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে। আচ্ছা স্যার, একটু আগে বললেন যে স্কুল কারিকুলামে কি কি বদল হচ্ছে, তো সেটা পড়ুয়াদের জন্য যেমন চ্যালেঞ্জিং, শিক্ষক শিক্ষিকাদের জন্য সেটা ততটাই চ্যালেঞ্জিং। তো শিক্ষক শিক্ষিকারা কিভাবে এই পরিবর্তনের সাথে কোপ আপ করবে? দেখুন, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন হচ্ছে। স্যার একটু আগে বললেন যে আমাদের 10+2 সিস্টেম যেটা ছিল, আগে আমরা 12 বছর স্কুল শিক্ষা ছিল, এখন এটা কিন্তু আর 12 বছর স্কুল শিক্ষা থাকছে না, 15 বছর হয়ে যাচ্ছে। তার আগে 3 বছর প্রি প্রাইমারির যে 3 বছরটা, এই 3 বছর যুক্ত হয়ে যাচ্ছে। আর একটা বিষয় যেটা এই শিক্ষানীতিতে আমরা দেখতে পাচ্ছি, যেটা আসবে বলে আশা করছি, এবং সেটা হলো যে রাইট টু এডুকেশনের স্কোপ যেটা ছিল আগে, রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, যেটা আর্টিকেল 21A ভারতের সংবিধানের, সেটা বলে যে ভারতবর্ষের প্রতিটা ছাত্রকে 6 থেকে 14 বছর বয়সী আবশ্যিক শিক্ষা দিতে হবে, প্রাইমারি এডুকেশন। সেটার স্কোপটাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে এই শিক্ষা, এই যে নতুন আমাদের এডুকেশন পলিসি NEP
2020 সেটা বলছে যে সেই 3 বছর থেকে শুরু করে 18 বছর পর্যন্ত 15 বছর তার স্কোপটা করছে एमपिट हाँ, ये इसका सबसे बड़ा हम कह सकते हैं कि पूरे समाज के लिए एक इम्पोर्टेंस है कि अब बच्चा 3 साल से लेकर 18 साल तक यानी 15 साल तक उसे जो शिक्षा का अधिकार है वो मिलेगा। पहले अभी 3 साल से 5 साल तक पहले प्ले 6 स्कूल से वगैरह, हाँ, पहले 3 से स्कूल 6 वगैरह तक हुआ था। प्ले स्कूल था, हाँ हाँ जैसे आंगनबाड़ी शिक्षा हम कहते हैं, हाँ, हाँ, वो हाँ, था। हाँ। अब उसको इससे जोड़ दिया गया है। अब कक्षा जो पहली और दूसरी से पहले 3 साल वो भी एजुकेशन में ही काउंट होगा और उसे भी शिक्षा के मूल अधिकारों के अंदर समावेश किया गया है। इसीलिए इसे रखा गया है कि 5 + 3 और फिर 4 তো যেটা আপনি বলেছিলেন 5 + 3 + 4 যে শিক্ষকদের জন্য চ্যালেঞ্জিং হবে, অবশ্যই চ্যালেঞ্জিং হবে। যে কোনো নতুন সিস্টেম যখন আসে তখন তাকে তার সঙ্গে কোপ আপ করা একটা নতুন বিষয়। তার জন্য কিন্তু এই পলিসিতেই তার সমাধানও আছে। সমাধানটা হলো প্রত্যেক বছর 50 আওয়ার্স ইন সার্ভিস ট্রেনিং হবে। ইন সার্ভিস ট্রেনিংয়ের ব্যবস্থা কিন্তু করা আছে। তাছাড়া নতুন যারা শিক্ষক তৈরি হবেন, আগের মতো কিন্তু আর কিছু হয়নি তো আমি শিক্ষক হয়ে গেলাম, সেই বিষয়টা কিন্তু এখন আর থাকছে না। এখন যে বিষয়টা আসছে যে NCF TE বলে একটা বিল পাস হবে 21-এ সেটা হলো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার্স এডুকেশন। সেটা 4 বছরের বিএড কোর্সকে বাধ্যতামূলক করা হচ্ছে। তার মানে যারা টিচার হতে আসবেন তারা ভালো করে পড়াশোনা করে সমস্ত বিষয়ে জ্ঞাত হয়েই এই বিষয়টাকে আসতে হবে। টিচিং বিষয়টা, শিক্ষকতা বিষয়টা আর একটা অপশন না যে আমার অন্য কিছু হলো না আমি শিক্ষক হয়ে যাব, সেটা হচ্ছে না। আর প্রথম থেকেই ডেডিকেটেড হয়ে টিচার হতে হবে। তার জন্য ব্যবস্থা করে পড়াশোনার ব্যবস্থা আছে, শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে তারপর আসবেন। তারপরও যারা এসে গেছেন তারাই আসার পরেও প্রতি বছর 50 ঘন্টা প্রশিক্ষণের ব্যবস্থা আছে এটার মধ্যে। এবং আশা করা যায় যে তার মধ্যে দিয়ে আমাদের যে শিক্ষক সমাজ আছেন তারা উপকৃত হবেন এবং সেই শিক্ষার যেটা ওরা নিজেরা ট্রেনিংয়ের মধ্যে যেটা পাবেন সেটা ছাত্রদের মধ্যে সঞ্চারিত করতে পারবেন। अच्छा सर, आपने अभी कुछ देर पहले ही कहा था कि 10+2 की जगह 5+3+3+4 किया गया है। हाँ। तो इससे बोर्ड एग्जाम्स पर क्या असर पड़ेगा? इससे एक्चुअली क्या है, सरकार ने कोशिश की है कि विद्यार्थियों पर परीक्षा का एक मनोवैज्ञानिक दबाव होता है, उस मनोवैज्ञानिक दबाव को कैसे कम किया जाए। इसलिए जो बुनियादी शिक्षा हमारी 5वीं तक की, जिसे अपन प्राइमरी शिक्षा कहते हैं, उस शिक्षा को मातृभाषा में रखा है और उसमें केवल एक बार ये एग्जाम की व्यवस्था रखी है, जिससे कि बच्चा खुलकर मातृभाषा सीख सके और विशेषकर संख्यात्मक जो ज्ञान है वो प्राप्त कर सके। ठीक है, 3री क्लास, 5वीं क्लास और 8वीं क्लास 3 कक्षाओं के अंदर विद्यालय स्तर पर परीक्षा का व्यवस्था रखी गई है और कक्षा 10 और 12 दोनों के अंदर बोर्ड परीक्षाओं की व्यवस्था रखी है, जिससे कि हर समय, जैसे कि आज टेस्ट है, टेस्ट के बाद हाफ ईयरली है, उसके बाद में एनुअल एग्जाम है, तो बच्चा स्ट्रेस में रहता है, तनाव में रहता है। तो उस तनाव मुक्त शिक्षा की व्यवस्था इसमें की गई है। तो बोर्ड के जो विद्यार्थी हैं, स्पेशली मेरे पास भी बहुत सारे फ़ोन आए हमारे बच्चों के कि सर क्या हमारा बोर्ड परीक्षा होगा नहीं होगा। बच्चों को चिंता बहुत होती है और मेरे पास तो डेली बहुत सारे फ़ोन आते रहते हैं। तो मैंने कहा कि आपकी बोर्ड परीक्षा होगी, आपकी 10th में भी बोर्ड होगा और 12th में भी बोर्ड परीक्षा होगी। लेकिन विषय जो चयन है, क्योंकि विषय चयन अब चेंज कर दिया। पहले हमारे कोई भी जो विषय चयन होता था वो 10वीं के बाद में होता था, यानी जब +1 में बच्चा जाता था उस समय अपनी स्ट्रीम चुनता था कि भाई कौन सा संकाय लेना, उसे विज्ञान संकाय लेना है कि वाणिज्य संकाय लेना है या कला संकाय में जाना है। लेकिन अब विषय जो ये जो इनके बीच में पहले था रिस्ट्रिक्शंस था, वो ख़त्म कर दिया। अब 6 के बाद में बच्चा व्यावसायिक जो शिक्षा है उसका विषय ले सकता है। 6 के बाद में ही वो
फॉरेन लैंग्वेज, विदेशी भाषा भी वो भी ले सकता है। तो ये बच्चों के कह सकते हैं कि एक उसका स्किल डेवलपमेंट, कौशल विकास, और जो आज का बच्चा बहुत टैलेंटेड बच्चा है और कई चीज़ों को वो सीखना चाहता है, तो उसको ध्यान में रखकर मैं सोचता हूँ कि भारत सरकार के द्वारा या जो हमारे शिक्षाविदों के द्वारा ये शिक्षा नीति बनाई गई है बच्चों के लिए और समाचीन भारत के लिए उत्तम होगी। আচ্ছা স্যার, আমাদের এই যে মাতৃভাষায় পড়ার কথা বলা হচ্ছে, মানে মাতৃভাষায় শিক্ষা প্রদান করা হবে, এমনিতে তো ইংরেজির জন্য খুব ক্রেজ ছিল এবং আছে এবং পরেও থাকবে, কিন্তু এই মাতৃভাষায় যে পড়ার সুযোগ বা পড়া শিক্ষা প্রদান করার কথা বলা হয়েছে, সেটার জন্য মানে ছাত্ররা কিভাবে লাভবান হবে? দেখুন, মাতৃভাষায় শিক্ষার কথা আমাদের কোঠারি কমিশন 1968-এর এডুকেশন পলিসি, 86-এর পলিসি সেটা বলে এসেছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যে যে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার যেটার কথা বলেছিল, যার মধ্যে মাতৃভাষা হবে প্রাইমারি স্কুলের মিডিয়াম, সেটাকে কিন্তু বহুলাংশে ডাইলুট করা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আবার এই নতুন এডুকেশন পলিসিতে সরকার এমফাসিস দিচ্ছেন যাতে করে আবার প্রাইমারি শিক্ষাটা, বিশেষ করে ক্লাস 5 পর্যন্ত যে শিক্ষাটা হবে, প্রি প্রাইমারি ইনক্লুডেড, মানে প্রথম যে 8 বছরের শিক্ষা হবে সেটা হবে শুধুমাত্র তার মাতৃভাষায় বা সেখানকার যে স্থানীয় যে আঞ্চলিক ভাষা সেই ভাষায় হবে। কিন্তু ইংরেজি কিন্তু একদম উঠিয়ে দেওয়া হচ্ছে না, বিষয় হিসাবে ইংরেজি থাকবে, কিন্তু শুধু মিডিয়াম হিসেবে থাকবে না সেটা বলা হচ্ছে। কিন্তু আবার একটা রাইডার আছে, বলা আছে যে যতদূর সম্ভব, তো এখনই যে ইংরেজি মাধ্যম স্কুলগুলো চলে যাচ্ছে সেরকম কোনো আশঙ্কা নেই, কিন্তু মাতৃভাষায় সরকারের ইন্টেন্ট যে মাতৃভাষায় ক্লাস 5 পর্যন্ত শিক্ষা হোক, তারপরে ক্লাস 8 পর্যন্ত মাতৃভাষা পড়ার সুযোগ থাকবে। তারপরেও যদি কেউ চায় তাহলে ক্লাস 12 পর্যন্ত সে মাতৃভাষায় পড়াশোনা করতে পারে। কিন্তু এই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা যেটা বললাম একটু আগে, যে 86-এর এডুকেশন পলিসিতেও থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা জোর দেওয়া হয়েছে, আমরা দেখতে পাই ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাকে ডাইলুট করে দেওয়া হয়েছে। তো থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা আমরা দেখতে পাই কেন্দ্রীয় বিদ্যালয়ে কিছুদিন আগে সংস্কৃত উঠিয়ে সেখানে জার্মান ল্যাঙ্গুয়েজ করে দেওয়া হয়েছিল, তারপরে আবার অবশ্য ভারত সরকার এটাকে সংস্কৃত করেছে পাবলিক ডিমান্ডে। কিন্তু এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা কি, যে এখন যে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা হবে সেটার মধ্যে দুটো ভাষা ভারতীয় হতে হবে, অ্যান্ড সংস্কৃত ক্যান বি ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজেস, এরকমভাবে স্পষ্টভাবে এই পলিসিতে বলা আছে। ল্যাঙ্গুয়েজ পলিসিটা ক্লিয়ার আছে এই এডুকেশন পলিসিতে, যে কোনো বিদেশি ভাষাকে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলার মধ্যে ঢোকানো যাবে না আদার দেন ইংলিশ, আর দুটো ভাষা ভারতীয় হতে পারে হবে। তো সেই ক্ষেত্রে দিয়ে আমি বলবো যে মাতৃভাষায় শিক্ষা, মাতৃদুগ্ধের সমান। ইউরোপের বিভিন্ন দেশ আমরা দেখতে পাই, ওদের পোল্যান্ড বলুন বা জার্মানি বলুন বা ফ্রান্স বলুন, ওদের ছাত্ররা তাড়াতাড়ি বুঝতে পারে কেন, কারণ ওখানকার তাদের মাতৃভাষায় শিক্ষা হয়। চীনের মধ্যেও সেই, জাপানের মধ্যেও তাই, ওদের মাতৃভাষায় যখন। भट्टाचार्य जी, आपकी बात में थोड़ा सा और जोड़ना चाहूँगा मैं इसमें कि मातृभाषा कहते हैं, विवेकानंद जी ने भी कहा है कि मातृभाषा के माध्यम से ही हम हमारा सर्वांगीण विकास कर सकते हैं, हम हमारी पहचान दिखा सकते हैं। ठीक है, तो इस शिक्षा नीति के माध्यम से कोशिश की गई कि हमारी एक पहचान हो, और पहचान मातृभाषा से मिलती है। इसलिए बच्चे जब 8 साल तक मातृभाषा पढ़ेगा तो उसके प्रति उसमें एक गर्व की भावना होगी। आज हम देख रहे हैं कि हर गली के अंदर एक इंग्लिश स्कूल खुल रहा है और इंग्लिश स्कूल का एक जाल बिछ रहा है, लेकिन इंग्लिश हमारे लिए उतना आवश्यक नहीं है। ये कह सकता हूँ जरूरी है, लेकिन उतना आवश्यक नहीं। স্যার যেটা বলছেন সেই বিষয়ে আমি একটু স্পষ্টীকরণ দিচ্ছি, যেটা হলো যে ইংরেজি কিন্তু উঠছে না, ইংরেজি থাকছে, কিন্তু সেটা একটা ভাষা হিসেবে থাকছে। তো ভাষা জ্ঞানটা তো হবে, কিন্তু মিডিয়াম হওয়াটা অন্য জিনিস, অন্য বিষয়। তো এখন কি হচ্ছে, আমাদের ইংরেজি মিডিয়াম যে স্কুলগুলো আসছে ওটা একটা এক্সট্রা বার্ডেন তৈরি করছে আমাদের ছোট ছোট শিশুদের মনে, কারণ আগে তাকে ল্যাঙ্গুয়েজটা কোপ আপ করতে হচ্ছে, তারপরে তাকে কনসেপ্ট ক্লিয়ার হতে হলে সেই ল্যাঙ্গুয়েজ শিখে তারপর সেই বিদ্যাটা আয়ত্ত করতে হচ্ছে, কিন্তু ল্যাঙ্গুয়েজটা তার কাছে একটা এক্সট্রা বার্ডেন হয়ে যাচ্ছে এর ফলে।
সেই বিষয়টাকে অ্যাড্রেস করা হচ্ছে এডুকেশন পলিসিতে। ছোট আমার শিশুরা আমাদের সমাজে যারা আছে তারা তো কেউই ইংরেজি ভাষায় কথা বলে না বা শিখে বড় হয় না। তো ওই লেভেলে যদি তাকে মাতৃভাষায় তার জ্ঞানটা দেওয়া হয় তাহলে তার উপলব্ধিটা ভালো হবে, সে বুঝবে ভালো, হ্যাঁ, এবং যখন তার জ্ঞানটা ভালোভাবে সে রপ্ত করতে পারবে তখন পরবর্তী সময় সেটাকে কাজে লাগাতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই যে এডুকেশন পলিসি তার সার্থকতা। আর 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলার একটা বৈশিষ্ট্য আছে যে 3টে ভাষা পড়াতে হয়। ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু 3 ভাষা পড়ানো হয় না। ত্রিপুরাতেও আমরা দেখেছি যে একসময় সংস্কৃত পড়ানো হতো, আস্তে আস্তে সংস্কৃতের রিক্রুটমেন্ট হয়নি, শিক্ষকের রিক্রুটমেন্ট হয়নি, বিভিন্ন স্কুল থেকে সংস্কৃত চলে গেছে। তো 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাকে ডাইলুট করে দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যে, শুধু ত্রিপুরায় নয়, উত্তর ভারতের রাজ্যগুলোতেও বলুন, দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেও বলুন, আমাদের যে ত্রিপুরা রাজ্যেও বলুন, বিভিন্ন কারণে, বিভিন্ন সামাজিক রাজনৈতিক কারণে আমাদের 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাকে ডাইলুট করে দেওয়া হচ্ছে। কিন্তু এর ফলে আমাদের ছাত্রছাত্রীরা একটা বড় জিনিস হারাচ্ছে, ভারতের সঙ্গে যুক্ত হওয়ার, জুড়ার যে একটা সুযোগ, ভারতকে চেনার যে সুযোগ, অন্য একটা প্রান্তকে জানার সুযোগ বা নিজের অতীতকে জানার সুযোগ, সেটা থেকে বঞ্চিত হচ্ছে। এই আমাদের এই যে এডুকেশন পলিসিতে স্পষ্ট করে বলা হয়েছে দুটো ভারতীয় ভাষা পড়তে হবে এবং যদি এর মধ্যে একটা সংস্কৃত হয় সেটা ভালো। एक चीज और बता रही है भट्टाचार्य जी कि हर राज्य के लिए अधिकार है कि वो अपनी क्षेत्रीय भाषा के विकास और उन्नयन के लिए अनुसंधान परिषद की स्थापना कर सकता है। ठीक है, साथ में ही कुछ अन्य भाषाएं जो हमारे भारत की प्राचीन भाषाएं हैं, जैसे पाली है, प्राकृत है, संस्कृत है और फारसी है, इनके लिए भी अनुसंधान केंद्रों की स्थापना की व्यवस्था रखी गई है, जिससे कि हमारा प्राचीन साहित्य है, हमारा प्राचीन दर्शन है, हमारा प्राचीन इतिहास है, जिसमें इतना जो ज्ञान है, ठीक है, उसका अनुसंधान किया जा सके। बिल्कुल। और उनके माध्यम से हम भारत को एक स्वर्णीय भारत की ओर, यानी जो विश्व गुरु, भारत के लिए एक शब्द जुड़ता है विश्व गुरु, ठीक है, उस जो हमारा पद है वहाँ तक हम पहुँच सके। हो सकता है कि इस पॉलिसी में इस व्यवस्था को या उस पद को प्राप्त करने की कोशिश का जो स्वप्न है वो हमारे शिक्षाविदों ने और सरकार ने देखा है। अच्छा सर, आप कुछ देर पहले कह रहे थे कि स्किल्स जो अभी हाँ होंगे, स्किल्स डेवलप होंगे बच्चों के, तभी क्लास 6 से कोडिंग सिखाया जाएगा या वोकेशनल ट्रेनिंग्स दी जाएगी, तो उससे बच्चों को क्या फ़ायदा होगा? दीपांकर जी, मैं आपको बताऊं कि ये हमारी जो शिक्षा नीति तो अभी 2020 में आई है, लेकिन इसका क्रियान्वयन है वो 2016 से ही शुरू हो गया था। मैं आपको बताना चाहूँगा कि आज देश में लगभग 2500 अटल थिंकिंग लैब वो कार्य कर रही है। मेरे विद्यालय के अंदर भी अटल थिंकिंग लैब है और उसका पूरा बजट केंद्र सरकार देती है, जहाँ पर साइंस के प्रैक्टिकल करने के हर इंस्ट्रूमेंट मौजूद है। और मेरा 6 का बच्चा भी उस लैब में जाता है, वो भी एक इंस्ट्रूमेंट तैयार करता है। 12th का बच्चा भी वहाँ जाएगा, तो जब उसके पास से हर इंस्ट्रूमेंट होंगे, हर औजार होंगे, जैसे कि वो कोई एक नई मशीन बना सके, और हर स्कूल में इस प्रकार की लैब्स होगी, तो बच्चा रटन जो लर्न करता है, लर्न के बजाय वो अब प्रैक्टिकल करेगा। ये व्यवस्था रखी गई। अभी मैं बताऊं आपको, मेरे विद्यालय की बात कर रहा हूं मैं, उसमें अभी एस्ट्रोनॉमिकल लैब, खगोलीय प्रयोगशाला, वो भी मुझे अभी मिला है। और उसके माध्यम से जो ब्रह्मांड है, उस ब्रह्मांड में जितने भी उल्कापिंड या आकाशीय जो पिंड है, उन सब का बच्चा अध्ययन कर सकेगा। तो पहले केवल किताब में पढ़ता था, लेकिन अब वो खुद करेगा प्रैक्टिकल। तो जब 6 के बच्चे के पास इस प्रकार के मशीन होगी, इस प्रकार के इंस्ट्रूमेंट होंगे, औजार होंगे, तो बच्चे का लर्निंग जो कैपेसिटी है वो स्वतः ही बढ़ जाएगा, उसका IQ EQ दोनों बढ़ेगा। तो ये 2016 से ये शुरू हो गया था। मैं आपको एक चीज और बताना चाहूंगा कि सेमेस्टर सिस्टम हमारा पहले ही इंट्रोड्यूस हो चुका है उस शिक्षा के लिए, जो कि इस पॉलिसी की एक विशेषता रही है। तो इसका क्रियान्वयन तो पहले ही शुरू हो गया, क्योंकि 2016 से ये शिक्षा नीति बननी शुरू हुई थी।
हमारे कस्तूरी रंजन जी, डॉक्टर कस्तूरी रंजन इसके अध्यक्ष रहे और उन्होंने लोगों से पहले ही भाई क्या चेंजेस किया जाए वो इसमें लिए। अब देखना है कि अन्य जो राज्य हैं वो कैसे इसे लागू करते हैं, तो भविष्य तो आगे इसका आगे है जी। দেখুন কোডিংয়ের বিষয়টা আপনি যেটা বললেন, কোডিং হলো কম্পিউটারের মানে জ্ঞান, প্রোগ্রামিং। তো সেগুলো কি হয়, চীন দেশে আমরা দেখি যে ওরা ক্লাস 6 থেকেই শুরু করে দেয়। এর ফলে আজকে চীন খুব এগিয়ে গেছে, যদিও ওদের ইংরেজিতে খুব একটা দখল নেই, কিন্তু সারা বিশ্বে টিকটক বলুন আর বিভিন্ন অ্যাপ আমরা দেখেছি চাইনিজ অ্যাপে ভরে গেছে। কারণ কি, এই ছোটো বয়স থেকেই ওরা ওদের ছাত্রদেরকে সেরকম শিক্ষা দিয়ে বড় করছে। যখন বড় হয়ে যায় তখন তারা কিছু একটা নিজেটা ইনোভেট করে ফেলে। তো ভারত সরকারও সেটা দেখছেন যে আমাদের ভাষায় আমরা সমৃদ্ধ, আমরা ইংরেজিও জানি, বৈশ্বিক ভাষা যেটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তারপরও কেন আমাদের পিছিয়ে পড়াটা, কেন আমাদের অ্যাপ এরকম সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে না, সেদিকে চিন্তা করে আমাদের ছেলে মেয়েদেরকেও সেরকম ইকুইপ করার জন্য এই কোডিং শেখানোর ব্যবস্থা করেছেন। সাধুবাদ জানাই সেটাকে, আর সেটা সময় উপযোগী। কোডিংয়ের সঙ্গে সংস্কৃত ভাষারও শেখার সুযোগ করে দিয়েছেন। এই কোডিং আর সংস্কৃতের মধ্যে কিন্তু একটা সংযোগ আছে যেটা আমরা অনেকেই জানি না। সংস্কৃত আমরা জানি, মেশিন কম্পিউটার তো আর আমাদের মতো ভাষা বোঝে না। কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ 0 আর 1 দিয়ে সমস্ত কিছু সে চিন্তা করে। এখন ও কম্পিউটারকে আমাদের ভাষা বোঝাতে হলে তাহলে সেটা দেখা গেছে যে সংস্কৃত ভাষা কম্পিউটার অন্যান্য ভাষা এবং ইংরেজি ভাষা থেকে অনেক তাড়াতাড়ি বুঝে, 16 টাইমস ফাস্টার দেন ইংলিশ। কারণ সংস্কৃত ভাষা কম্পিউটার ইংরেজি ভাষা থেকে 16 গুণ তাড়াতাড়ি বুঝে। কারণ সংস্কৃত একটা বৈজ্ঞানিক ভাষা, তার মধ্যে তার কনসোনেন্টগুলো যেরকম বলা হয় সেরকম উচ্চারণ করা হয়, তার ভাওয়েলগুলো যেরকম আছে সেরকমই উচ্চারণ করা হয়। ইংরেজির ক্ষেত্রে কিন্তু সেরকম না। কোনো সময় ইউটা আ হয়ে যায়, কোনো সময় ইউটা উ হয়ে যায়, কোনো সময় জিএইচ দিয়ে ফ হয়, কোনো সময় এফ দিয়ে ফ হয়। তো এই যে বিষয়গুলো ইংরেজির মধ্যে কিন্তু অবৈজ্ঞানিকতা আছে, সেগুলো আমরা হয়তো রপ্ত করে ফেলেছি, এর জন্য আমাদের খুব একটা অসুবিধা হয় না। কিন্তু কম্পিউটার তো সে তো আর এরকম রপ্ত করে না, তার অসুবিধা হয়। সেই কারণে দেখা গেছে যে যেহেতু সংস্কৃত ভাষা সংস্কার করা ভাষা এবং তার ভাওয়েলগুলো এবং কনসোনেন্টগুলো যেরকমভাবে উচ্চারিত হয় সেরকমভাবেই লেখা হয়, হ্যাঁ, তাই সংস্কৃত তাড়াতাড়ি বোঝে। তো আমাদের সমস্যা কি হয়েছিল, যারা সংস্কৃত জানে তারা কম্পিউটার জানে না। তো একটা সময় এখন যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এত চর্চা হচ্ছে সারা বিশ্বে, আমরা জানি যে ভবিষ্যতে এই সংস্কৃত জ্ঞানের প্রয়োজন হবে। তখন হয়তো দেখা যাবে যারা কোডিং জানে তারা সংস্কৃত জানে না। এর জন্য ক্লাস 6 থেকে সংস্কৃত শিক্ষা এবং তার সঙ্গে কোডিং হয়তো ভবিষ্যতে আমাদের সেই দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে, এটা আমি আশা রাখছি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করছি আমি, এই যে এত আধুনিক প্রযুক্তির উপর জোর দেওয়া হচ্ছে, তো আমাদের কাছে কি সেই ইনফ্রাস্ট্রাকচার এখন রয়েছে এই মুহূর্তে? দেখুন, তার খুব সুন্দর প্রশ্ন। তার জন্য কিন্তু সরকার পদক্ষেপ নিয়েছেন। হয়তো আপনার কথা ঠিক যে সমস্ত জায়গায় হয়তো সমস্ত রাজ্যে সেরকম আমাদের এখনও উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি, কিন্তু তার জন্য সরকার একটা বড় বাজেট বরাদ্দর কথা চিন্তা করছেন। তো এখন আমরা জানি যে শিক্ষাক্ষেত্রে বাজেট বরাদ্দ 4.43% সারা ভারত সমস্ত রাজ্য এবং ভারত সরকার মিলিয়ে, কিন্তু ভারত সরকার সেটাকে 6% আমাদের জিডিপির 6% করার জন্য চিন্তা করছেন। এই এনইপি 2020-তে যে বাজেট বরাদ্দ স্যার 6%, জিডিপি का 6%, সো 6% এডুকেশন पे खर्च हो। তো এর ফলে কি হবে, যখন বাড়তি টাকাটা আসবে তখন সেই সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে এবং আমাদের যে যারা শিক্ষকরা আছেন তারাও তার ফলে উপকৃত হবেন এবং উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে তারা সেই জ্ঞানটা ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেবেন। अच्छा सर, अभी आपसे जानना चाहेंगे कि ये जो नई राष्ट्रीय शिक्षा नीति आई है जी, उसमें उच्च शिक्षा की कल्पना कैसे की गई है? देखिए बड़ा सुंदर प्रश्न आपका ये। पहली बार किसी शिक्षा नीति में इतनी सुंदर व्यवस्था की गई है जो विद्यार्थियों के हितों को ध्यान में कर की गई है। आज का विद्यार्थी बहुरुचि, यानी जिसकी बहुत सारी रुचियां हैं और बहु क्षेत्र है, यानी जिसकी प्रतिभा बहुत सारे क्षेत्रों में भी है, उसको ध्यान में रखकर इस शिक्षा नीति में 1 से अधिक विषय
वो लेने की व्यवस्था रखी गई। पहले स्ट्रीम था कि भाई ये साइंस है, साइंस में फिजिक्स, केमिस्ट्री, मैथ, बायो या बायोटेक आदि सब्जेक्ट होंगे। ह्यूमैनिटीज़ के ये सब्जेक्ट हैं और कॉमर्स के सब्जेक्ट हैं। अब इन सब का जो बंधन था वो हटा दिया। अब एक विद्यार्थी यदि फिजिक्स पढ़ रहा है तो जैसे मैंने बताया था आपको, क्यों म्यूजिक भी पढ़ सकता है, वो आर्ट भी पढ़ सकता है, पेंटिंग भी पढ़ सकता है। तो इस प्रकार की व्यवस्था इसमें रखी गई। तो हम कह सकते हैं हमारा जो आगे जो यूनिवर्सिटीज होगी वो मल्टी सब्जेक्ट कॉम्प्लेक्स होगा, जिसमें बहुत सारे विषय एक साथ होंगे। और विद्यार्थी के लिए ये सबसे, मैं कह सकता हूं, अभिनव प्रयास है किसी शिक्षा नीति का, कि अब विद्यार्थी, अब इसमें लोग ये दुविधा है कि भाई इसे इम्प्लीमेंट कैसे किया जाएगा। तो इस शिक्षा नीति के अंदर एक एकेडमिक बैंक ऑफ क्रेडिट वो बनाया जाएगा, डिजिटल लॉकर जैसा होता है। ठीक है, आपने म्यूजिक पढ़ा या आर्ट, फाइन आर्ट लिया है या अन्य कोई भी जो वोकेशनल सब्जेक्ट आपने लिया है, ठीक है, उसका जो क्रेडिट है, ठीक है, ग्रेड, वो आपका ऐड हो जाएगा उसमें। तो जब आपको डिग्री मिलेगा तो वो डिग्री के साथ वो आपका क्रेडिट आएगा। पहले शिक्षा व्यवस्था में, हमारे उस शिक्षा व्यवस्था में व्यवस्था थी कि जैसा कि मैंने आपको पहले बताया था कि फर्स्ट ईयर सेकेंड ईयर के बाद में यदि कोई बच्चा या कोई विद्यार्थी छोड़ देता था तो उसकी जो 2 साल की पढ़ाई बेकार चली जाती थी। लेकिन इसमें ऐसा नहीं है। यदि +2 के बाद में, 12वीं के बाद में 1 साल यदि वो पढ़ाई करता है कॉलेज की तो उसे सर्टिफिकेट मिलेगा। 2 साल यदि पढ़ाई करता है तो उसे डिप्लोमा मिलेगा और 3 साल में डिग्री मिलेगी। और यदि 4 साल हो जाता है तो उसे रिसर्च डिग्री, हाँ, जो रिसर्च सर्टिफिकेट, रिसर्च डिग्री है वो मिलेगी उसे। तो विद्यार्थियों के लिए बहुत अच्छी चीज़ है ये चीज़। ये जो सर ने जो बात कहा, जो सर যেটা বললেন যে প্রথম বছর দেওয়া হবে সার্টিফিকেট, দ্বিতীয় বছর দেওয়া হবে ডিপ্লোমা, তৃতীয় বছর ডিগ্রি এবং চতুর্থ বছর ডিগ্রি উইথ রিসার্চ সার্টিফিকেট দেওয়া হবে। তো এর মধ্যে কিন্তু আরেকটা বিষয় আছে, মাল্টি এন্ট্রি অ্যান্ড মাল্টি এক্সিট। মনে করুন যে প্রথম বছর কেউ পড়াশোনা করে প্রথম বছর ছেড়ে দিল, কোনো কারণে, আর্থিক কারণে ছেড়ে দিতে পারে বা সামাজিক পারিবারিক কারণে ছেড়ে দিতে পারে পড়াশোনা। মনে করলো 2 বছর পর পরে মনে করলো যে না, আমার আবার পড়াশোনা করা উচিত। এখনকার সিস্টেমে কি হয় যে আবার তাকে প্রথম থেকে ভর্তি হতে হয়, আবার ফার্স্ট ইয়ার পড়তে হবে। এখন কিন্তু এরকম হচ্ছে না, কারণ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এবিসি বলে একটা ডিজিটাল লকারের মতো একটা থাকবে, যেটার মধ্যে যে তার যে অ্যাচিভমেন্ট যেটা হয়েছে সেটা কিন্তু ওইখানে থাকবে। এবং পরবর্তী সময় সে যখন 2 বছর পরে আবার মনে করবে না আমি আবার পড়াশোনা শুরু করব, আমার আবার ইচ্ছা হয়েছে, আমার হাতে পয়সা এসছে, আমার আর্থিক অবস্থা ভালো হয়েছে, পড়াশোনা করতে চাই, তখন কিন্তু তাকে আবার প্রথম বছর থেকে পড়তে হবে না, দ্বিতীয় বছর থেকে শুরু করলেই হবে। আচ্ছা, এই নতুন শিক্ষানীতি প্রণয়ন হলে বলা হচ্ছে যে ইউজিসি উঠে যাবে, তাহলে এই ইউজিসির কাজটা কে করবে? দেখুন, ইউজিসি উঠে যাবে মানে এমন ভ্যাকুয়াম থাকবে না। তো এখন কি করা হচ্ছে, এখন হেকি বলে একটা সংস্থা তৈরি করা হয়েছে, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। তো হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া সে ইউজিসির কাজটা করবে, কিন্তু বলা হচ্ছে লাইট বাট টাইট রেগুলেশন কন্ট্রোল হবে। লাইট বাট টাইট কী করে হবে, যে এখন যে ফান্ডিং করতো ইউজিসি, আবার রেগুলেশনও করতো ইউজিসি, একদম শিক্ষা ব্যবস্থা পড়াশোনা কীরকম হবে সেটাও ঠিক করে দিত ইউজিসি, সেটা কিন্তু এরকম হচ্ছে না। এখন ফান্ডিং করবে এডুকেশন মিনিস্ট্রি, কারণ এডুকেশন মিনিস্ট্রির নামটা, HRD মিনিস্ট্রির নাম পরিবর্তন হয়ে এখন এডুকেশন মিনিস্ট্রি হয়ে গেছে। আর ফান্ডিং করবে এডুকেশন মিনিস্ট্রি, কিন্তু শিক্ষা রেগুলেশনটা করবে হেকি। এবং পরবর্তী সময়ে আমরা যে দেখি যে অ্যাফিলিয়েশনওয়ালা যে কলেজগুলো দেখি, সেগুলোকে আর অ্যাফিলিয়েশন পেতে হবে না, সে সেলফ সাস্টেইনিং কলেজ হবে। সেগুলো কি করবে, সেগুলো নিজেই অ্যাফিলিয়েটেড নিজের দ্বারা, হ্যাঁ। এবং 15 বছরে ওই যে সিঙ্গেল স্ট্রিম কলেজগুলো আছে সেগুলো ফেজ আউট করে দেওয়া হবে, এবং এর জায়গা নেবে মাল্টি ডিসিপ্লিনারি ইনস্টিটিউশনস।
মানে একই সংস্থায় যেখানে মিউজিকও পড়ানো হবে, যেখানে স্পোর্টসও পড়ানো হবে, যেখানে শিক্ষা প্রশিক্ষণও হবে, যেখানে ইঞ্জিনিয়ারিংও হবে, সমস্ত কিছু মিলে এই মাল্টিডিসিপ্লিনারি ইনস্টিটিউশন, মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ, নাম বলা হয়েছে মেরু, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন রিসার্চ ইউনিভার্সিটিস। তো এগুলো স্থাপিত হবে ভারতের প্রতিটা জেলাতে একটা করে মেরু স্থাপিত হবে, এবং যেগুলোর স্ট্যান্ডার্ড হবে আইআইটি আইআইএম এর মতো করে। केवल हमारी जो एक तो चिकित्सा शिक्षा और दूसरा कानून की पढ़ाई, दोनों को छोड़कर बाकी सारी जो पढ़ाई है उनका सबका एक ही नियामक बोर्ड बनाया गया है। ये सारी पढ़ाई एक के अंतर्गत ही होगी। যে বললেন যে চিকিৎসা শাস্ত্র মানে মেডিকেল সায়েন্স যেটা, ওটা আর আমাদের আইনের যে পড়াশোনা, যেটা বার কাউন্সিল চিকিৎসা পড়াশোনা এমসিআই দেখে, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দেখে রেগুলেট করে, আর আইনের পড়াশোনা নিয়ন্ত্রণ করে বার কাউন্সিল। এ দুটোকে ছেড়ে যতগুলো আছে, যেমন এনসিটিই আছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন, মানে শিক্ষকদের প্রশিক্ষণ কীরকম হবে সেটা ওরা ঠিক করে দেয়। আবার আমাদের আছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আলাদা আছে। তো এরকম সমস্ত সংস্থা যেগুলো আছে সবগুলো কিন্তু চলে আসবে আমাদের হেকির আন্ডারে। আর আলাদা আলাদা সংস্থা থাকছে না, আলাদা আলাদা রেগুলেটর থাকবে না, এখন সিঙ্গল রেগুলেটরে চলে আসবে, হেকির কাছে চলে আসবে। তো ইউজিসির ফাংশন থেকেও বেশি ফাংশন হচ্ছে এই হেকির, মানে हायर एजुकेशन कमीशन ऑफ इंडिया। इससे जो हमारी शिक्षा नीति है उसके एक लाइन में बोलना चाहूँगा मैं कि भारत उच्च शिक्षा आयोग, उसके तहत 4 स्वतंत्र वर्टिकल होंगे। पहला, विनियामक के लिए राष्ट्रीय उच्चतर शिक्षा नियामक परिषद, जिसमें मानक निर्धारण के लिए सामान्य शिक्षा परिषद, वित्त पोषण के लिए उच्चतर शिक्षा अनुदान परिषद और प्रत्यायन के लिए राष्ट्रीय प्रत्यायन परिषद। ये प्रौद्योगिकी के जरिए, अब क्या था, पहले यूजीसी थी हमारी, जो सारे हमारे जो प्राइवेट कॉलेज थे उनके ऊपर उनका कंट्रोल था, लेकिन अब इसमें दंड का प्रावधान भी रखा गया है कि यदि हमारी जो एजुकेशन पॉलिसी है उसके यदि मापदंडों को कोई कॉलेज पूरा नहीं करता तो उसके ऊपर पेनल्टी की व्यवस्था भी रखी गई है, जिससे कि शिक्षा के स्वरूप को वैसे के वैसे बनाए रखा जा सके जैसे हमारी पॉलिसी के अंदर है। नहीं तो क्या होता है कि स्ट्रेंथ कितना है उसके रेशियो में उसके पास टीचर्स है या नहीं है, इसका पूरा सही मेजरमेंट नहीं था, लेकिन इस पॉलिसी में इस प्रकार का रखा गया। अच्छा सर, आप कुछ देर पहले कह रहे थे कि इंटरडिसिप्लिनरी अप्रोच, हाँ जी, तो ये यूनिवर्सिटीज़ में या विश्वविद्यालयों में कब से लागू होगी और ये कैसे कैरी आउट करेंगे? जैसा कि अभी तो हमारी संसद के अंदर पॉलिसी को रखा जाएगा, संसद से पॉलिसी पास होगा और इसके बाद में सुनने में आ रहा है कि 2021-22 के सेशन से इसे इम्प्लीमेंट करने की कोशिश है, लेकिन सोचता हूँ कि 2030 तक इस नई शिक्षा नीति के जो विशेषताएं हैं या इसका भारत को जो लाभ है वो देखने को मिलेगा। अच्छा, फिर ये एमफिल और पीएचडी के क्या प्रावधान होंगे इस नई शिक्षा नीति में? एमफिल जो है उसे ख़त्म किया गया है। भाई एमफिल की ज़रूरत नहीं, आपने पोस्ट ग्रेजुएट कर लिया, स्नातकोत्तर आपने शिक्षा ले ली, इसके बाद में 1 साल का जो डिप्लोमा कोर्स है एमपीएल, उसकी कहाँ आवश्यकता है? ठीक है, इससे डायरेक्टली आप रिसर्च करते हो, पीएचडी कर रहे हो, है? तो पीएचडी इसमें ऐड की गई है और एमपीएल को इसमें हटाया गया। দেখুন, এমফিল তো থাকবে না, আর পিএইচডি 4 বছরের হবে, আর সেই সঙ্গে আমাদের যে যারা 4 বছরের গ্র্যাজুয়েশন করে আসবে, রিসার্চ করে আসবে, তারা ডাইরেক্টলি রিসার্চ করতে পারবে। হ্যাঁ, আর সমস্ত কিছুই এই শিক্ষা নীতির মধ্যে আছে। আর दीपंतिका जी, एक चीज़ देखिए कि 2016 से ही हमारा 4 वर्षीय डिग्री कोर्स शुरू हो गया था, बीएससी बीएड और बीए बीएड। जो इस पॉलिसी की अभी विशेषता है, ये 4 साल पहले ही शुरू हो चुका है। तो जो इनोवेटिव प्रैक्टिसेस इसमें रखी गई है उसका इम्प्लीमेंटेशन पहले से ही हो रहा है और जिसके रिजल्ट भी अच्छे आ रहे हैं। তবে ছাত্রদের জন্য কিন্তু একটা সুখবর আছে।
তো সিঙ্গল স্টেক এক্সামিনেশন যেগুলো হতো হাই স্টেক এক্সামিনেশন, মানে কি একটা পরীক্ষাতেই তার ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যেত। আমরা জানি যে ক্লাস 12-এ যেটা পরীক্ষা, ছাত্রদের একদম খুব চিন্তার বিষয়, পরীক্ষার আগে অনেকে জ্বর এসে যায়, স্বাভাবিক, কারণ ওই পরীক্ষার উপরেই তার নির্ভর করতো তার ভবিষ্যৎ কী হবে। এই বিষয়গুলো কিন্তু এই শিক্ষানীতিতে অ্যাড্রেস করা হয়েছে। এখন সিঙ্গল স্টেক এক্সামিনেশনগুলো, হাই স্টেক এক্সাম যেগুলো ছিল সেগুলোকে পরিবর্তন করে এখন সেমিস্টার সিস্টেম আসছে এবং কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন এখানে গুরুত্ব দেওয়া হবে। সারা বছরই তাকে ইভ্যালুয়েট করা হবে এবং বলা হচ্ছে 360 डिग्री रिपोर्ट कार्ड। 360 इसका ये मतलब है, এটার এই মানে যে একটা তো তার পরীক্ষা হবে, পরীক্ষা তার ইভ্যালুয়েশন হবে, আর একটা টিচার তাকে ইভ্যালুয়েট করবে, তার পিয়ার তাকে রিভিউ করবে, সে নিজেকে ইভ্যালুয়েট করবে। এই চারটা মিলে 90 মানে 360 ডিগ্রি রিপোর্ট কার্ড তার তৈরি হবে এবং তার মাধ্যমেই সে এগিয়ে যাবে। এর ফলে লাভটা কী হবে, তার পিয়ারদের সঙ্গে, তার বন্ধুবান্ধবের সঙ্গে তার ব্যবহার ভালো হবে, শিক্ষকের সঙ্গে তার ব্যবহার ভালো হবে, এমনকি শিক্ষক মূল্যায়ন করছে, পিয়ার মূল্যায়ন করছে এবং নিজেও নিজেকে মূল্যায়ন যখন করবে তখন সে বুঝতে পারবে যে আমি কোথায় আমার ঘাটতি আছে। তো সেই বিষয়গুলো কিন্তু এই শিক্ষানীতির মধ্যে আছে। আর হাই স্টেক এক্সামিনেশন, যেটাকে আমি পছন্দ করি না একদম, কারণ কি একটা পরীক্ষার উপরই তার ভবিষ্যৎ নির্ভর হয়ে যায়। সে হয়তো সেই পরীক্ষার আগে জ্বর হয়ে গেল, তার অসুস্থতা হয়ে গেল, বাড়িতে কোনো অসুবিধা হলো, কিন্তু সে যখন পরীক্ষায় বসবে, সেই পরীক্ষায় যদি তার মার্ক খারাপ হয়ে যায় তাহলে তার ভবিষ্যৎ অন্ধকার। সেটাকে সরিয়ে দিয়ে ছাত্রদেরকে পরীক্ষা বিষয়টাকে সহজ করে দেওয়ার একটা প্রচেষ্টা আমি এর মধ্যে দেখতে পাচ্ছি। सर, अंत में आपसे ये जानना चाहेंगे कि ये नई राष्ट्रीय शिक्षा नीति के इम्प्लीमेंटेशन में नवोदय विद्यालय की क्या भूमिका रहेगी? आपका प्रश्न बहुत ही अच्छा है और साथ में एक हमारे लिए एक चैलेंज भी है, विशेषकर नवोदय विद्यालयों के लिए, जिसमें 75% ग्रामीण परिवेश के बच्चे होते हैं। और इन विद्यालयों का उद्देश्य उन प्रतिभावान ग्रामीण बच्चों को फ्री ऑफ कॉस्ट और तनाव मुक्त वातावरण के अंदर गुणात्मक शिक्षा देना है। और इस शिक्षा नीति के अंदर जो साइंटिफिक अप्रोच और एटीट्यूड रखा गया है उसको हम इम्प्लीमेंट कर रहे हैं। जैसा कि मैंने अभी बताया आपको पहले कि अटल थिंकिंग लैब है, जो ब्रह्मांडीय प्रयोगशाला है, उसके माध्यम से, और साथ में हमारे जो शिक्षक हैं वो लर्निंग बाय डूइंग, प्रैक्टिकल के माध्यम से शिक्षा देते हैं। हमारे यहाँ मैथ का लैब है, हमारे यहाँ लैंग्वेज लैब है, हमारे यहाँ साइंस का लैब है, हमारे यहाँ ह्यूमैनिटीज़ का लैब है, जहाँ पर 6 से लेके और 12 तक के सारे बच्चे जाते हैं। इससे बच्चों की रचनात्मकता, बच्चों की बौद्धिक विकास, बच्चों का मानसिक विकास और बच्चों का सोचने समझने का जो नज़रिया है वो बदलेगा। हाँ, एक चीज़ और, वो है बौद्धिक विकास के साथ साथ जो नैतिक विकास। इस शिक्षा नीति की विशेषता है ये भी, क्योंकि नैतिक विकास जरूरी है, क्योंकि नैतिक विकास होगा तभी हम राष्ट्र का और मूल्यों का सम्मान करेंगे। तो उस ओर नवोदय विद्यालय और ध्यान देगा। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্যার। নমস্কার। আশা করছি আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমরা পৌঁছে দিতে পারলাম এবং আশা রাখবো যে এই নতুন শিক্ষানীতি সবার জন্য লাভবান হবে। আপনারা দূরদর্শন আগরতলা দেখতে থাকুন। দেখা হবে পরের অনুষ্ঠানে। নমস্কার।